যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ্য রাশিয়ার বিরুদ্ধে ঘায়েল ইউক্রেন এবার তাদের সুপ্ত বাসনা পূরণে সক্ষম হলো। মিত্র যুক্তরাষ্ট্রের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পাওয়া অনুমতির ফায়দা নিয়ে রুশ ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। প্রায় ৩ বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে জেলেনস্কি বাহিনী। মঙ্গলবার এ হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন মঙ্গলবার সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ান্স্ক এলাকায় হামলা করেছে। ৫টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনও ইউক্রেন সরকারের পক্ষ থেকে সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ান্স্ক এলাকায় একটি গোলা বারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় ATACMS ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে হামলা করা হয়েছে। হামলার পর ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদ মাধ্যম নিশ্চিত করে জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে পাল্টাপাল্টি সংঘর্ষের মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রায় ৩ বছর আগে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছে এতে জয় নির্ধারিত হবে ২০২৫ সালে। ইউক্রেনের পার্লামেন্টে মঙ্গলবার একথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধের বিজয়ী কারা তা নির্ধারণের সময় ঘনিয়ে এসেছে। আগামী বছরই বিশ্ব জানতে পারবে কারা জয়ী। ইউক্রেনকে কারও নিয়ন্ত্রণে তুলে দেওয়া হবে না। ראש השב"כ עם מפקדינו וחיילינו הגיבורים שעושים כאן עבודה נפלאה. গাজায় যে উদ্দেশ্য নিয়ে তাণ্ডবলীলা শুরু করেছিল দখলদার ইসরায়েল, তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। সম্প্রতি গাজা জুড়ে যখন ভয়াবহ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, তখন তেল আবিব জুড়ে হামাসের হাত থেকে জিম্মিদের উদ্ধারের দাবিতে ইসরায়েলবাসীরা ব্যাপক বিক্ষোভ চালাচ্ছে। যুদ্ধবাজ নেতানিয়াহুর যুদ্ধ কৌশলে ত্যক্ত বিরক্ত ইসরায়েলবাসীরা তার পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে নেতানিয়াহু এবার এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে বসেছেন। জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করেছেন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ১৯ নভেম্বর মঙ্গলবার সংক্ষিপ্ত গাজা সফরে যান বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই এই পুরস্কারের ঘোষণা দেন তিনি। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনো গাজা শাসন করবে না। ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য $50 লাখ দেব। তিনি বলেন, পছন্দ আপনাদের, কিন্তু ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে নিশ্চয়ই খুঁজে বের করব এবং শাস্তি দেব। মূলত রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেছেন। জানা গেছে, তার গাজা সফরের সময় এই ভিডিও রেকর্ড করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানও গাজায় নেতানিয়াহুর সফর সঙ্গী হয়েছিলেন।
ইসরায়েলের তথ্য মতে গাজায় হামাসের হাতে এখনো 101 জন বন্দী রয়েছে, যদিও তাদের মধ্যে প্রায় 1/3 এখন মারা গেছে বলে মনে করে তারা। ইসরায়েলে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন, যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পায়। লেবানন জুড়ে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী বর্বরতার মাত্রা বাড়িয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর দফায় দফায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে বর্বর নেতানিয়াহুর বাহিনী। এর মধ্যেই সম্প্রতি জানা গেছে, ইসরায়েলের হামলায় লেবাননের আরও 3 সৈন্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তারা প্রাণ হারান। এতে করে দেশটিতে ইসরায়েলের হামলায় নিহত সেনার সংখ্যা 40 ছাড়িয়ে গেল। 20 নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সারাফান শহরে একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের 3 জন সৈন্য নিহত হয়েছেন এবং ওই ঘাঁটির কাছাকাছি বসবাসকারী কমপক্ষে 17 জন বেসামরিক লোক আহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। লেবাননের সামরিক বাহিনী মঙ্গলবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েলি শত্রু বাহিনী দক্ষিণে সারাফান শহরে একটি সেনা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে, যার ফলে 3 সেনা শহীদ হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় দেশ জুড়ে একদিনে আরও 28 জন নিহত এবং আরও 107 জন আহত হয়েছেন। এতে করে 2023 সালের অক্টোবরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা বেড়ে 3544 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও 15,000-এরও বেশি মানুষ। এদিকে সারাফান্দে হামলার আগে লেবাননের সেনাবাহিনীর মুখপাত্র ফাদি ঈদ বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে বলেছিলেন, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 38 জন সেনা নিহত হয়েছেন। আর সর্বশেষ হামলায় আরও 3 জনের প্রাণহানির ফলে লেবাননের সেনাবাহিনীতে মোট মৃতের সংখ্যা 41 জনে পৌঁছেছে বলে এপি জানিয়েছে। এর আগে গত রবিবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ পূর্ব হাসবাইয়া প্রদেশের মালিতে লেবাননের একটি সামরিক পোস্টে বোমা হামলা চালায়। এতে 2 সেনা নিহত এবং আরও 3 জন গুরুতর আহত হয়েছিলেন। এদিকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে 4 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলার কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা দাবি করেছে, এই হামলার জন্য দায়ী ইসরায়েলি সামরিক বাহিনী। আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের। সেজন্য তার উড়োজাহাজ তুরস্কের আকাশসীমা ব্যবহার করে ভ্রমণের অনুমতি চেয়েছিল, কিন্তু নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি তুরস্ক। দেশটির সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। মূলত আজারবাইজানে সবচেয়ে কম সময়ে যেতে হলে ইসরায়েলি প্রেসিডেন্টকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে হতো। তবে গাজা ও লেবানন জুড়ে চালানো ইসরায়েলের নির্বিচার গণহত্যামূলক কার্যক্রমের জন্য শুরু থেকেই দেশটির বিরোধিতা করে আসছে তুরস্ক। কঠোর হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছে আঙ্কারা। এই ইস্যুতে তুরস্কের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে ইসরায়েলের। এরই ফলশ্রুতিতে ইসরায়েলকে নিজ আকাশসীমা ব্যবহার করতে দিল না তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। G20 সম্মেলনে যোগ দিতে বর্তমানে ব্রাজিলে আছেন টার্কিশ প্রেসিডেন্ট। সেখানেই এমন তথ্য জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, COP সম্মেলনে যোগ দিতে ইসরায়েলি প্রেসিডেন্টকে আমরা আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেইনি। আমরা তাদের অন্য রুট অথবা অন্যান্য বিকল্পের কথা বলেছি। তিনি কি পরবর্তীতে COP সম্মেলনে যোগ দিতে পেরেছিলেন কিনা আমি আসলে জানি না।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত সপ্তাহে জানান নিরাপত্তাজনিত কারণে তিনি আজারবাইজানের COP29 সম্মেলনে যোগ দিতে পারেননি। এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন, যেখানে ইসরায়েলের সঙ্গে নিজেদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান। তুরস্ক ও তেল আবিবের মধ্যে সর্বশেষ বাণিজ্য সম্পর্ক ছিল মে মাসে। এরপর দুই দেশের বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আঙ্কারা এখন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করছে। একই সঙ্গে দেশটি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে চেষ্টা চালাচ্ছে। এদিকে ব্রাজিলে অনুষ্ঠিত G20 সম্মেলনের নেতারা গাজা ও লেবাননের সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং দারিদ্র্য হ্রাস, আবহাওয়া পরিবর্তন মোকাবিলা ও ধনী ব্যক্তিদের উপর কর আরোপের মতো বিষয়গুলোতে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সেখানে উপস্থিত নেতারা গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য মার্কিন প্রস্তাবিত জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন জানান। তাদের ঘোষণায় গাজার মানবিক সংকট এবং লেবাননের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ পায়।